আজ যে মুভিটা এক্সপ্লেন করতে যাচ্ছি সেটা এমন এক অসাধারণ মুভি যা পুরো বিশ্বে রীতিমতো ঝড় তুলে দিয়েছে। মানুষ নামের এই সাধারণ ছেলেটি কিভাবে টয়লেট সুইপার থেকে একদিন বিশ্বের অন্যতম কঠিন পরীক্ষায় পাশ করে আইপিএস অফিসার হয়, তারই গল্প বলা হয়েছে এই 12 ফেল মুভিটিতে। যারা এখন স্টুডেন্ট আছো বা সামনে বিসিএস কিংবা ইউপিএসসি পরীক্ষা দিয়ে বড় অফিসার হওয়ার প্ল্যান করছো, তাদের জন্য তো এটা একটা মাস্ট ওয়াচ মুভি। আমি নিশ্চিত মুভিটি দেখার পর তোমার মনে এমন একটা মোটিভেশন কাজ করবে যা তোমার চলার পথকে অনেক সহজ করে দেবে। তাই চলো শুরু করি আজকের মাস্টারপিস মুভিটির এক্সপ্লেনেশন। মুভি শুরু হয় 1997 সালে, আর আমরা প্রথমেই এই ছেলেটিকে দেখতে পাই যার নাম মনোজ। আজ তার 12 মানে উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা। তবে পরীক্ষায় পাশ করার জন্য অন্যান্যরা পড়াশোনা করলেও মনোজ নিয়েছে একটি বিশেষ ব্যবস্থা, আর তা হলো তাজা তন্নভাবে নকল করা। আসলে মনোজের দোষ দিয়ে লাভ নেই, সে যে এলাকায় বাস করে তার নাম চাম্বাল, আর সেখানে স্বয়ং স্কুল টিচাররাই এই নকল করে পাশ করার ফর্মুলা তাদেরকে শিখিয়ে দিয়েছে। তাদের বিলগাঁও নামের গ্রামের যে বিধায়ক আছে তার কথা হলো ছাত্ররা যেমনই হোক তার স্কুলে সবাইকে পাশ করানো চাই। কিন্তু দেখা যায় চোখের সামনে বই খুলে নকল করলেও গত বছর 200 জন শিক্ষার্থীর মধ্যে 175 জনই ফেল করে বসেছিল। মানে বুঝতেই পারছো যে নকল করতে যে ন্যূনতম যোগ্যতা থাকতে হয় তা এই গ্রামের কোনো ছাত্রের মধ্যেই নেই। তবে মনোজ নকল করে পরীক্ষা দিলেও তার বাবা ছিল কিন্তু একজন সৎ ও নিষ্ঠাবান মানুষ। অন্যায় দেখলে তার মাথার রক্ত গরম হয়ে যায়, আর সামনে যেই থাকুক না কেন তাকে জুতো পেটা করতে তার ভুল হয় না। ঠিক এভাবেই একদিন নিজের সরকারি অফিসে অন্যায়ভাবে বিধায়কের পক্ষে কাজ না করার জন্য তার বাড়িতে সাসপেনশন লেটার চলে আসে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির চাকরি চলে যাওয়া কেমন দুর্বিষহ হতে পারে তা তো তোমরা অনুভবই করতে পারছো। তবে মনোজের বাবা রামভীর তার শক্ত মনোবল নিয়ে বলে, আমি এই অন্যায়ের বিচারের প্রতিবাদ করব, আমি হাইকোর্টে এর বিরুদ্ধে লড়বো আমার চাকরি ফিরিয়ে আনার জন্য। এই সিদ্ধান্ত নিয়ে রামভীর পরের দিন পাড়ি জমায় শহরের উদ্দেশ্যে। পরের দিন মনোজ তার সব নকল নিয়ে স্কুলে হাজির হয় পরীক্ষা দেওয়ার জন্য। কিন্তু নকল করেও ছেলেমেয়েরা পাশ করছে না দেখে স্কুলের শিক্ষক সিদ্ধান্ত নেয় যে আজ সব প্রশ্নের উত্তর সে বোর্ডেই লিখে দেবে। কিন্তু সেদিন ঘটে এক অন্য কাহিনী। জেলার ডিএসপি জনাব দুশান সিং এসে সেই পরীক্ষা হলে হাতে নাতে নকলের মহোৎসব ধরে ফেলে। পরে হেডমাস্টার তাকে টাকা দিয়ে মুখ বন্ধ করাতে চাইলেও উল্টো তাকে জেলে ভাত খাওয়ানোর ব্যবস্থা করা হয়। তো বুঝতেই পারছো এই ডিএসপি আর 8-10টা ঘুষখোর ডিএসপির মতো নয়। তবে সেদিন দুশান সিং এর এমন ইমানদারির জন্য স্কুলের নকল উৎসব বন্ধ হয়ে যায়, আর অবধারিত ভাবে সব শিক্ষার্থী পরীক্ষায় ডাব্বা মারে। একে তো বাবার চাকরি নট, অন্যদিকে পরীক্ষায় ফেল মেরে মনোজ পড়ে যায় মহাবিপাকে। যে করে হোক তার পরিবারকে এখন 2 ভাই মিলে চালিয়ে নিতে হবে। তাই মনোজ ও তার বড় ভাই নিজেদের সলো মেশিনকে জোড়াতালে লাগিয়ে একটি গাড়ি বানিয়ে ফেলে, আর সেটা দিয়ে বিভিন্ন রাস্তায় ভাড়া মারতে থাকে। তবে একদিন সেই বিধায়কের লোকজন এসে তাদেরকে বলে এই রুটে যেন তারা গাড়ি না চালায়, কারণ এতে করে বিধায়কের বাসে যাত্রী কমে যাচ্ছে। কিন্তু আগেই বলেছি বাপের মতো তারা 2 ভাইও অন্যায় অবিচার একদমই সহ্য করে না। তাই বিধায়কের লোকজন তার বাপকে নিয়ে যেই না উল্টাপাল্টা কথা বলে, অমনি মনোজের বড় ভাই তার বাপের স্টাইলেই তাকেও জুতো পেটা করতে মিস করে না। এখন সরকারের লোকের গায়ে যেহেতু হাত দিয়েছে তাই তো ক্ষতিপূরণ দিতে হবে। তাই তাদের দুজনকে পুলিশ ধরে নিয়ে যায় আর ব্যাপক পেটানো শুরু করে। পুলিশ পেটাতে পেটাতে এক পর্যায়ে তার বাবাকে নিয়ে আবারও খারাপ কথা বললে মনোজের বড় ভাই এবার বলে ওঠে, একবার আমাকে ছেড়ে দেখ, আমি বাড়ি গিয়ে আমার বন্দুক নিয়ে এসে তোর পেট একবারে ঝাঁঝরা করে দেব। এই হুমকির কথা শুনে সেই পুলিশ অফিসার মনোজকে ছেড়ে দিয়ে বলে, যা তুই যে তোর ভাইয়ের বন্দুক নিয়ে আয়, দেখি তোর বড় ভাই কিভাবে আমার ভুঁড়ি নামিয়ে দেয়। এই সব কথা শুনে মনোজ অনেক থতমত খেয়ে যায়। সে কি আসলে বন্দুক আনতে যাবে না অন্য কিছু করবে? হুট করে তার মাথায় একটি বুদ্ধি খেলে যায়, আর সে দৌড়ে পৌঁছে যায় সেই ইমানদারি অফিসার ডিএসপি দুশান সিং এর বাংলোতে। কিন্তু সেখানে গিয়ে মনোজ অনেক দেখা করতে চাইলেও তাকে দেখা করার সুযোগ দিতে চায় না। তবে হাঙ্গামা শুনে ডিএসপি সেখানে উপস্থিত হয় আর তাকে সকালে এসে থানায় অভিযোগ জানাতে বলে। কিন্তু এই সব কথা শুনে মনোজ অনেক রেগে যায় আর চিৎকার করে বলতে থাকে, ও গরিবদের বেলায় আপনারা খালি সকালে আসার কথা বলেন তাই না? এতই যখন সময় নেই তাহলে সেদিন কেন আপনি আর কয়েক ঘন্টা পরে আসলেন না? তাহলে তো আমি পরীক্ষায় পাশ করে যেতাম আর এখন কোনো না কোনো ভাবে একটা চাকরি করতাম। থুতু মারি এমন ইমানদারির মুখে। এই সব করা কথা শুনে দুশান সিং এবার নিজে নেমে আসে, আর তার সব কথা শুনে সোজা চলে যায় পুলিশ ফাঁড়িতে। পুলিশ কর্মকর্তারা এত রাতে ডিএসপি গাড়ি দেখে তো একদম প্যান ভিজিয়ে ফেলার মতো অবস্থা। ডিএসপি এসেই তাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় আর বিনা অপরাধে তাকে ধরার জন্য বাকিদেরকে আচ্ছা করে সবক দেয়। এরপর 2 ভাই বাড়ি ফিরে যাওয়ার সময় স্বয়ং ডিএসপি তাদেরকে লিফট দেয় বাড়ি পৌঁছানোর জন্য। মনোজ গাড়িতে উঠে দুশান সিং এর দিকে কৃতজ্ঞতা ভরে তাকিয়ে থাকে। ডিএসপি বলে, তুমি ছোট হলে কি হবে, তোমার কথাগুলো অনেক ভারী। তখন মনোজ বলে,
আমার বাবাও আপনার মতন সৎ একজন কর্মচারী, কিন্তু প্রতিবারই তাকে এই সৎ হওয়ার কারণে ট্রান্সফার হতে হয়। তাই আমি ভাবতাম এই সৎ অফিসার হওয়ার মতো ফালতু কাজ পৃথিবীতে আর নেই। কিন্তু আপনাকে দেখে আজ বুঝলাম, যদি সৎ ও নিষ্ঠাবান মানুষের কাছে পাওয়ার থাকে তাহলে পুরো পৃথিবীকে পরিবর্তন করা কোনো অসম্ভব না। সেই সাথে সাথে মনোজ তাকে বলে, স্যার আমি আপনার মতো বড় ও সৎ অফিসার হতে চাই, আমাকে বলেন প্লিজ আমি কিভাবে তা হতে পারি। তখন ডিএসপি হেসে উত্তর দেয়, তেমন কিছু না, জাস্ট তুমি চিটিং করা ছেড়ে দাও। এই কথাগুলো মনোজের অন্তরের একদম গভীরে গিয়ে লাগে, আর সেই সিদ্ধান্ত নেয় একজন বড় অফিসার হওয়ার। তাই তো সেই বছরের পরীক্ষায় পুরো গ্রাম নকল করলেও মনোজ কোনো ধরনের চিটিং না করেই 3rd ডিভিশনে উচ্চ মাধ্যমিক পাশ করে ফেলে। এখন তার একটাই স্বপ্ন, আর তা হলো একজন ডিএসপি হওয়া ও সৎভাবে বেঁচে থাকা। কিন্তু ডিএসপি হতে হলে তাকে পিসিএস এক্সাম দিতে হবে শহরে গিয়ে। তাই এই ইচ্ছার কথা পরিবারকে জানালে তার মা গরু বিক্রি করে ও তার দাদি নিজের বহু বছরের জমানো টাকা মনোজের হাতে তুলে দেয়। দাদির এমন ভালোবাসা পেয়ে মনোজ আবেগে আপ্লুত হয়ে পড়ে, আর সে একটি বাসে করে পাড়ি জমায় পিসিএস পরীক্ষার কোচিং এর জন্য। কিন্তু পথে যাওয়ার সময় মনোজ যখন ঘুমিয়ে পড়েছিল, তখন তার পাশে থাকা এই মহিলাটি একটি সুযোগ বুঝে তার সব টাকা পয়সা সমেত ব্যাগটি নিয়ে পাগার পার হয়ে যায়। ঘুম থেকে উঠে মনোজ যখন দেখতে পায় তার পুরো পরিবারের শেষ সম্বল ঘুমের আধারে চুরি হয়ে গেছে, তখন সে একদম পাগলের মতো করতে থাকে। অনেক খোঁজাখুঁজি করেও সে ব্যাগটি না পেলে সারা রাত মনোজ কাটিয়ে দেয় একটি দোকানের সামনে। সকালে দোকান খুললে সে জানতে চায় এখানে পিসিএস কোচিং কোথায় করায়। কিন্তু এবার সে জানতে পারে গতকালই দেশের সরকার পিসিএস পরীক্ষা আগামী 3 বছরের জন্য বন্ধ করে দিয়েছে। এই কথা শুনে মনোজ যেন একদমই ভেঙে পড়ে। এখন সে কি মুখ নিয়ে তার বাড়ি ফিরবে, তাই সে মনমরা হয়ে এক রেস্টুরেন্টের সামনে কাটিয়ে দেয় 2-3 দিন। এদিকে পকেটে কোনো পয়সা না থাকায় এই কয়েকদিন তার পেটে কোনো দানা পানি পড়েনি। কিন্তু আত্মসম্মানের জন্য সে কারো কাছে হাতও পাততে পারছে না। কিন্তু একদিন সে ক্ষুধার কাছে পরাজিত হয়, আর সেই রেস্টুরেন্ট মালিককে গিয়ে বলে, আমার খুব ক্ষুধা লেগেছে, কিন্তু আমার কাছে কোনো টাকা নেই, এই খাবারের বিনিময়ে আপনি যা বলবেন আমি তাই করব। লোকটি তার এই কথায় একবারে রাজি হয়ে যায়, আর তাকে এক থালি খাবার দিলে সে পাগলের মতো তা খেতে শুরু করে। সেদিন তার এই খাবারের দৃশ্য দেখছিল আর একজন পরীক্ষার্থী, যার নাম প্রীতম পান্ডে। মানুষ এত দ্রুত কিভাবে খেতে পারে তা যেন তার বিশ্বাসই হচ্ছিল না। খাবার শেষ করে মনোজ দোকানদারকে বলে, বলেন আঙ্কেল আমি আপনার জন্য কি কাজ করতে পারি। কিন্তু দোকানদার তাকে কাজ করা লাগবে না বলে জানিয়ে দেয়। কিন্তু মনোজ একদম নাছোড় বান্দা, সে তো কারো দয়া চলতে চায় না, তাই সে অনেক জোরাজোরি করতে থাকে কাজ করার জন্য। ঠিক তখনই প্রীতম নামে সেই ছেলেটি বলে, আরে ভাই আমি তোমার টাকা দিয়ে দিচ্ছি, তুমি চিন্তা করো না। কিন্তু তাও মনোজ বলে ওঠে, না ভাই আমি তোমার কাছ থেকে তো টাকা নেব না। মানে কি এক হুলস্থুল কাণ্ড। তবে প্রীতম বলে, দেখো ভাই আমি তোমার মতো এখানে কোচিং এর জন্য এসেছিলাম, কিন্তু সব বন্ধ বিদায় আমি এখন ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য দিল্লি যাচ্ছি। এই ইউপিএসসি পরীক্ষার নাম শুনে মনোজ বেশ অবাক হয়ে যায়, সে জানেই না যে এই নামে কোনো পরীক্ষা আছে। তখন প্রীতম বলে, তুমি বেশ আজব পাবলিক, তুমি ডিএসপি হতে চাও কিন্তু ইউপিএসসি পরীক্ষা সম্পর্কে জানো না। এই পরীক্ষায় পাশ করলে আইপিএস আইএএস হওয়া যায়। আইপিএস হলো ডিএসপি চেয়ে অনেক বড় র্যাঙ্কের অফিসার, যা একজন ডিএসপি হতে লাগে 20 বছর সময়। এই কথাগুলো শুনে মনোজ যেন একদম আকাশ থেকে পড়ে, ডিএসপি চেয়ে অনেক বড় অফিসার হওয়া সম্ভব। তা সে প্রীতমকে বলে, ভাই আমিও আইপিএস হতে চাই, তার জন্য যত পড়ালেখা করা লাগে যত কষ্ট করা লাগে আমি করব। কিন্তু প্রীতম এসব শুনে হেসেই বাঁচে না, বলে, ভাই ইউপিএসসি এক্সাম হলো পৃথিবীর 3য় কঠিনতম এক্সাম। লাখ লাখ পরীক্ষার্থীর মধ্যে মাত্র হাতে গোনা কয়েকজনই কেবল এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে। তুমি যেখানে ইউপিএসসি নামই শোনোনি সেখানে এই পরীক্ষা তোমার দ্বারা হবে না। কিন্তু মনোজ একদম নাছোড় বান্দা, সে প্রীতমের হাতে পায়ে পড়ে তাকেও সাথে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করতে থাকে। তাই মনোজের এমন কঠিন মনোভাব দেখে প্রীতম আর তাকে না করতে পারে না। ফলে প্রীতমের সাথে মনোজও পাড়ি জমায় দিল্লির মুখার্জি নগরে। কিন্তু সেখানে গিয়ে মনোজ দেখতে পায় হাজার হাজার স্টুডেন্ট এই পরীক্ষা দেওয়ার জন্য রীতিমতো যুদ্ধে নেমে পড়েছে। এত মানুষের মধ্যে সে কিভাবে একজন সাধারণ স্টুডেন্ট হয়ে এই কঠিন পরীক্ষায় পাশ করবে তা যেন সে ভেবেই পারছে না। তারপরেও সে প্রীতমের সাথে উঠে পড়ে, আর পরের দিন সে চলে যায় এক সিনিয়র বড় ভাইয়ের কাছে ইনফরমেশন নেওয়ার জন্য। ইনি হলেন গৌরী নন্দন, যাকে এই তল্লাটে সবাই গৌরী ভাইয়া বলে ডাকে। ইতিমধ্যে গৌরী ভাইয়া 5 বার ইউপিএসসি পরীক্ষা দিয়ে ফেলেছে, কিন্তু একবারও ইন্টারভিউ পাশ করে আইপিএস হতে পারেনি। সেখানে গেলে মনোজকে তিনি বুঝিয়ে দেন যে ইউপিএসসি পরীক্ষা কিরকম কঠিন আর কত পড়াশোনা দরকার। তিনি বলেন, ইউপিএসসি পরীক্ষায় মোট 3টি ধাপ।
প্রথম হলো প্রিলিমস, সেখানে পাশ করলে তাদেরকে বসতে হবে রিটেন বা মেন্স পরীক্ষায়। এরপর মেন্স ক্লিয়ার করলে তাদেরকে দিতে হবে ইন্টারভিউ, আর এই ইন্টারভিউ পাশ করলে কেবল আইপিএস বা আইএএস হিসেবে নিয়োগ পাওয়া যাবে। পরীক্ষার সব সিস্টেমই আমাদের বাংলাদেশের বিসিএস এর মতো হলেও এই পরীক্ষা বিসিএস এর চেয়ে বহু গুণে কঠিন। প্রতি বছর 2 লাখ হিন্দি মিডিয়াম স্টুডেন্ট থেকে মাত্র 20 থেকে 25 জনই এই পরীক্ষায় চান্স পায়, আর বাকি সবাই সাপ লুডো খেলার মতো আবারও একদম প্রথম থেকে রিস্টার্ট করে। এই সব কথা শুনে মনোজ মোটিভ তো হয় ঠিকই, কিন্তু তার সমস্যা হলো তার হাতে কোনো টাকা পয়সা নেই। তাই এখন যে করে হোক তাকে একটা কাজ জোগাড় করতে হবে। তাই সে গৌরী ভাইয়াকে বলে কোন একটা কাজ জোগাড় করে দিতে। গৌরী ভাইয়া বলে, আমি যখন এখানে প্রথম এসেছিলাম তখন 3 বছর টয়লেট পরিষ্কারের কাজ করেছি, কি তুমি সেটা করতে পারবে তো? তখন মনোজ খুশি মনে বলে তার তাতে বিন্দু মাত্র সমস্যা নেই। তাই পরের দিন তার চাকরি মিলে একটি লাইব্রেরি সুইপার হিসেবে, যেখানে তার প্রতি মাসের বেতন হবে মাত্র 240 টাকা। তবে মনোজ অনেক খুশি হয়ে সে কাজ শুরু করে দেয়। এদিকে গৌরী ভাইয়ের লাস্ট অ্যাটেম্পটের রেজাল্ট যেদিন আসে সেদিন দেখা যায় গৌরী ভাইয়া প্রতি বছরের মতো এবারও মেন্স ক্লিয়ার করতে পারেনি। তার 6 বছরের কঠোর অধ্যবসায় ও আকাশচুম্বী স্বপ্ন আজ ধুলোর সাথে মিশে গেল। কিন্তু গৌরী ভাইয়া ভেঙে পড়ে না। সে আইপিএস হতে পারেনি তো কি হয়েছে, তাই সে এবার নেমে পড়ে বাকিদের আইপিএস বানানোর কাজে। সে রিস্টার্ট নামের একটি কোচিং খোলে, যেখানে একদম নতুনদেরকে ইউপিএসসি পরীক্ষা নিয়ে হেল্প করা শুরু করে। কিছু না হলেও গৌরী ভাইয়ের কাছে আছে 6 বারের ইউপিএসসি পরীক্ষা দেওয়ার এক্সপেরিয়েন্স, যা নেহাতি কম মূল্যবান নয়। তাই মনোজ মন দিয়ে তার কাজের পাশাপাশি পড়ালেখা চালিয়ে যায়। সেদিন গৌরী ভাইয়া পাস না করলেও দীপমোহন নামের একজন ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট সেখান থেকে ইউপিএসসি ক্লিয়ার করে নেয়। তাই প্রীতম সহ অনেকেই এই তথাকথিত লুজার গৌরী ভাইয়ার সঙ্গ ছেড়ে দীপমোহনকে নিজেদের গুরু মানা শুরু করে। এভাবেই দিন কাটতে কাটতে একদিন মনোজের প্রথম ইউপিএসসি পরীক্ষার প্রিলিমস এর রেজাল্ট আসে, কিন্তু দেখা যায় মনোজ এই পরীক্ষার প্রথম ধাপেই ফেল করে বসেছে। মনোজ এভাবে ফেল করে বসবে তা সে কল্পনাতেও আনেনি, তাই সে একদম হতাশ হয়ে পড়ে। কিন্তু গৌরী ভাইয়া তাকে আবারও সবকিছু ভুলে গিয়ে রিস্টার্ট করতে বলে। মনোজ গৌরী ভাইয়ের কথা মতো তার পড়ালেখা আরো বাড়িয়ে দেয় আর ভালো করে পরীক্ষার প্রস্তুতি নিতে থাকে। একদিন চা সার্ভ করার কাজ করতে গিয়ে মনোজ চলে যায় সেই আইপিএস টপার দীপমোহনের কাছে। সেখানে দীপ তাকে টি বয় মনে করে ছোট বলে ডাকে, কিন্তু প্রীতম জানায় ভাইয়া ও ছোট না, ও ইউপিএসসি পরীক্ষার্থী ও আমার বন্ধু মনোজ। এই কথা শুনে দীপমোহন বেশ লজ্জায় পড়ে যায়। সে বারবার মনোজের কাছে সরি বলতে থাকে। মনোজ বলে কোনো সমস্যা নেই ভাইয়া, আমি একটু মাইন্ড করিনি। তবে দীপমোহন ঠিকই অনেক লজ্জা পায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য। তাই সে বলে, মনোজ তোমার যদি কখনো কোনো হেল্প লাগে তাহলে প্লিজ আমার কাছে চলে এসো। এভাবে মনোজের দিন টয়লেট পরিষ্কার করে ঝাড়ু দিয়ে খুব কষ্টে পার হতে থাকে। কিন্তু সে তার লক্ষ্যে ঠিকই অবিচল থেকে তার সেকেন্ড অ্যাটেম্পটের ইউপিএসসি পরীক্ষা দেয়। কষ্টের দাম স্বরূপ মনোজ এবার ইউপিএসসির প্রিলিমস পরীক্ষায় পাশ করে ফেললে তার খুশি যেন বাঁধ ভাঙে। গৌরী ভাইয়া মনোজকে বলে দ্রুত একটি ভালো কোচিং দেখে ভর্তি হয়ে যেতে মেন্স পরীক্ষা মানে রিটেনের প্রিপারেশন নেওয়ার জন্য। সেই মোতাবেক মনোজ একটি কোচিং সেন্টারে উপস্থিত হয় ভর্তির জন্য, কিন্তু সেখানকার ভর্তি ফিও তার কাছে না থাকায় সে তাদের সহযোগিতা চায়। মনোজ বলে, প্লিজ আমি প্রতি মাসে মাসে সব টাকা পরিশোধ করে দেব। প্রথমে রাজি না থাকলেও অন্য কাজ করিয়ে নেওয়ার কথা বলে তারা মনোজকে অ্যাডমিট করায়। এই কোচিং এ এবার একটি মেয়ে আসে ভর্তি হতে। মেয়েটির নাম শ্রদ্ধা, যে কিনা প্রিলিমস এর কোচিং এর জন্য এখানে এসেছিল। এদিকে মনোজ কাজ করার সময় দেখতে পাই সেই ইংলিশ মিডিয়াম টপার দীপমোহনের ছবি এই কোচিং সেন্টারে নিজেদের স্টুডেন্ট বোর্ডে রয়েছে। কিন্তু মনোজ দিব্যি জানে যে এই দীপমোহন এদের কোচিং থেকে কখনোই পড়াশোনা করেনি। তাই সে ওই মেয়ের কাছে গিয়ে বলে, আপনারা তো ভুল করছেন, দীপ ভাই তো এখান থেকে পাশ করেনি, তাহলে তার ছবি কেন আপনারা ব্যবহার করছেন? এমন ধান্দাবাজি হাতে নাতে ধরা খেয়ে গেলে শ্রদ্ধা ও তার বাবা সেখান থেকে অ্যাডমিট না হয়ে চলে আসে। সেই সাথে সাথে মনোজও তার অ্যাডমিশন ফিস ব্যাক করে নেয়, কারণ এমন ধান্দাবাজিদের পড়ালেখা কেমন হতে পারে তা সে বুঝে ফেলেছে। যাওয়ার সময় মনোজ শ্রদ্ধার সাথে কথা বলে জানায় যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে সে হেল্প করতে পারে। শ্রদ্ধা যখন জানতে পারে মনোজ নিজে নিজে স্টাডি করে প্রিলিমস ক্লিয়ার করেছে, তখন সে অনেক অবাক হয়ে তার সাথে ফ্রেন্ডশিপ করতে চায়, কিন্তু তার বাবা তাকে টেকনিক্যালি সেখান থেকে কথা শেষ হওয়ার আগে নিচে নিয়ে আসে। এদিকে মনোজ প্রথম কোনো মেয়ের কাছ থেকে নিজের প্রশংসা শুনে এক প্রকার তার প্রেমে পড়ে যায়। এরপর এক বৃষ্টির দিনে শ্রদ্ধা মনোজকে খুঁজতে খুঁজতে তার লাইব্রেরিতে উপস্থিত হয় আর দেখতে পায় মনোজ একটি অ্যারোনটিক্যাল বই নিয়ে নাড়াচাড়া করছে। শ্রদ্ধা মনে করে ফেলে যে মনোজ হয়তো ইঞ্জিনিয়ারিং থেকে পড়েছে,
যদিও বা এই পুরো বিষয়টা একতরফা শ্রদ্ধা নিজের মন থেকে করলেও সুযোগের অভাবে মনোজ তাকে সত্যি বলতে পারে না যে সে ইঞ্জিনিয়ারিং নয়, বরং পাশ করেছে হিন্দি মিডিয়াম থেকে। এভাবে একজন ভালো বন্ধু হিসাবে মনোজ ও শ্রদ্ধা একসাথে একটি নতুন কোচিংয়ে ভর্তি হয়। সেখানে যে টিচারটি তাদের ক্লাস নিচ্ছিলেন তিনি একদিন মনোজকে ডেকে নেন আর বলেন, কাল তোমাদের টেরোরিজমের উপরে যে লেখাটি লিখতে দিয়েছিলাম সেখানে মনোজ সবার চেয়ে মারাত্মক ভাবে লিখেছে। তুমি তো একটা পিওর ট্যালেন্ট, তাই উপহার হিসেবে আমি তোমাকে 2টো চকলেট গিফট করলাম। মনোজের এমন ট্যালেন্ট দেখে বাকি সব স্টুডেন্টরা বেশ হতবাক হয়ে যায় আর মনোজ সেই চকলেট গুলো নিয়ে শ্রদ্ধাকে দিয়ে দেয়। মানে আমাদের বুঝতে আর বাকি থাকে না যে তাদের মধ্যে লাড্ডু ফোটা শুরু হয়েছে। এভাবে মনোজ আর শ্রদ্ধার সময়গুলো অনেক রঙিন হয়ে কাটতে থাকে। কিন্তু একদিন তাদের ক্লাসে টিচার যখন রকেট সায়েন্স নিয়ে পড়াচ্ছিল তখন ঘটনাক্রমে শ্রদ্ধা জেনে যায় যে মনোজ ইঞ্জিনিয়ারিং নিয়ে নয়, সে পড়েছে আর্টস নিয়ে। তাই এই সত্য জানার পর শ্রদ্ধা বেশ আপসেট হয়ে পড়ে। আসলে এখানে তো মনোজের কোনো দোষ ছিল না, কারণ শ্রদ্ধা নিজেই ভেবে নিয়েছিল যে মনোজ হয়তো ইঞ্জিনিয়ারিং এ পড়ে। তবে মনোজ তাকে আগে থেকে বিষয়টি জানায়নি বিধায় সে বেশ অভিমান করে। দ্রুত এমন বিয়োগান্তে মনোজ একদম ভেঙে পড়ে। সেই সাথে সাথে একদিন তার লাইব্রেরিয়ানের সাথে টাকা পয়সার হিসাব নিয়ে মনোজের ঝামেলা শুরু হয়। চুরির অপবাদ দেওয়া হয় মনোজের বিরুদ্ধে, আর তার বাবাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলার সাথে সাথে মনোজ তার বাপের মতোই জুতো পেটা করার জন্য উদ্যত হয়। এভাবে মনোজ সেদিন তার চাকরিটিও হারিয়ে ফেলে। সব দিক থেকে এমন খারাপ সময় আসাতে মনোজ সবার চেয়ে দূরে চলে যায় আর কাজ নেয় একটি আটা ভাঙার মিলে। প্রীতম তাকে খুঁজতে খুঁজতে সেখানে উপস্থিত হলে দেখতে পায় মনোজ এখানে প্রতিদিন 12 ঘন্টা আটা ভাঙার কাজ করে আর রাত জেগে নিভু আলোতে পড়াশোনা করে। প্রীতম তাকে অনেক বুঝিয়ে তার রুমে উঠতে বলে, কিন্তু ওই যে তার আত্মসম্মান, তার জন্যই সে প্রীতমের সাহায্য না নিয়ে সেই হাড় ভাঙা পরিশ্রম করতে থাকে। এভাবে একদিন মনোজ তার মেন্স পরীক্ষায় অংশগ্রহণ করে আর খুব ভালো করে পরীক্ষা দেয়। কিন্তু দেখা যায় সেদিন পরীক্ষা এসেছিল ট্যুরিজম ইন ইন্ডিয়া নিয়ে লেখার জন্য, আর মনোজ সেটা খেয়াল করতে না পেরে লিখে এসেছে টেরোরিজম ইন ইন্ডিয়া নিয়ে। পরীক্ষা শেষে এমন ভুল দেখতে পেরে একরাশ হতাশা নিয়ে মনোজ মাটিতে বসে পড়ে। তার মানে এই পরীক্ষাতেও মনোজ যে উত্তীর্ণ হচ্ছে না তা একদমই পরিষ্কার। এরপর মনোজ পাড়ি জমায় মজহুরিতে, যেখানে শ্রদ্ধাদের বাড়ি ছিল। সেদিনের পর থেকে তার সাথে শ্রদ্ধার আর কোনো যোগাযোগ নেই। কিন্তু সেখানে এসে দেখা যায় শ্রদ্ধা বাড়িতে নেই। শ্রদ্ধাকে ফোন করলে মনোজ তাকে সব খুলে বলে। শ্রদ্ধা তার এত বড় মিস্টেক করার জন্য তাকে অনেক বকা দেয়। তার উপরে আবারও স্টাডি না করে এখানে সে সময় নষ্ট করার জন্য তাকে বকতে থাকে। মনোজ তখন তার মনের কথা শ্রদ্ধাকে জানায়। সে বলে, আমি তোমাকে ভালোবাসি, আর তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমি পুরো পৃথিবী একদম উলট পালট করে দিতে পারবো। কিন্তু এসব শুনেও শ্রদ্ধা তার কোনো উত্তর না দিয়ে এখান থেকে চলে যেতে বলে। মনোজ ভেবেছিল শ্রদ্ধা হয়তো তাকে ভালোবাসবে, কিন্তু এখন সে বুঝতে পেরেছে যে লুজারের সাথে কেউই থাকে না। তাই সে মন খারাপ করে রওনা দেয় তার নিজের বাড়ির দিকে। 2 বছর পর মনোজ বাড়িতে ফিরে দেখে অনেক কিছুই একদম পরিবর্তন হয়ে গেছে। কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় হলো সে জানতে পারে তার প্রিয় দাদি এই সময়ের মধ্যে তাদেরকে ছেড়ে চলে গেছে। মনোজের পড়ালেখায় ক্ষতি হবে ভেবে তাকে এই মৃত্যুর খবর দেওয়া হয়নি। তাই মনোজ তার দাদির জন্য অনেক কষ্ট পেতে থাকে। মনোজের মা তাকে আদর করে কাছে ডেকে মাথায় হাত বুলাতে থাকে আর বলে, বাবা তুই কবে আইপিএস হবি? আমাদের আশা কি কখনো পূরণ হবে না? মনোজ তখন বুঝতে পারে তার উপরে এখন এক বিশাল বড় রেসপন্সিবিলিটি। তাই সেদিন থেকে মনোজ প্রতিজ্ঞা করে এসব প্রেম প্রীতির কথা আর একদমই মুখে আনবে না। সে নিজের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ইউপিএসসি পরীক্ষা ক্র্যাক করেই ছাড়বে। তাই আবারও মনোজ দিল্লিতে ফিরে এসে রাত দিন এক করে পড়াশোনার পাশাপাশি দৈনিক 15 ঘন্টা আটার মিলে কাজ করতে থাকে। একদিন সকালে মনোজের বাবা খুঁজতে খুঁজতে সেই আটার মিলে চলে আসে আর ছেলের এমন করুণ অবস্থা দেখে কেঁদে বুক ভাসায়। তার বাবা বলে, চল বাপ বাড়ি চল, তোর এই কষ্ট আমার সহ্য হচ্ছে না। কিন্তু সব কথা শুনেও মনোজ মনোবল না হারিয়ে বলে, বাবা তুমি চিন্তা করো না, আমি আমার শেষ পর্যন্ত চেষ্টা করে যাব, আর আমি বিশ্বাস করি একদিন না একদিন আমি সফল হবই। ছেলের এমন আত্মবিশ্বাস দেখে বাবা অনেক খুশি হয় আর তাকে পড়াশোনার জন্য আরো উদ্বুদ্ধ করতে থাকে। এরপর একদিন কোচিং এ শ্রদ্ধা ফিরে আসে তার পিসিএস পরীক্ষার প্রিলিমস দিয়ে। কিন্তু মনোজ তার প্রতি কোনো অ্যাট্রাকশন দেখায় না। মনোজের এখন একটাই ধ্যান জ্ঞান, আর তা হলো ইউপিএসসি পরীক্ষা ক্লিয়ার করা। শ্রদ্ধা মনোজের কাছে এসে ক্ষমা চায় সেদিনকার অমন রাফ বিহেভ করার জন্য। সে বলে, আমি তোমাকে পরে কল করেছিলাম কিন্তু ততক্ষণে তুমি চলে গিয়েছিলে।
এই সব কথা শুনেও মনোজের কিছুই আসে যায় না। সে জাস্ট এটাই বলে যে আমি তোমার সাথে 2 মাস পর কথা বলবো, আমার প্রিলিমস পরীক্ষার পর। তখন শ্রদ্ধা তার ডেডিকেশন লেভেল বুঝতে পারে আর অল দা বেস্ট বলে তাকে বিদায় জানায়। এরপর থেকে মনোজ আবারও তার জীবন যুদ্ধ শুরু করে দেয়। দিন রাত এক করে সে না ঘুমিয়ে কাটায় প্রিলিমস পরীক্ষা উত্তীর্ণ করার জন্য। সে যাত্রায় মনোজ ঠিকই প্রিলিমস পাশ করে যায়, কিন্তু তার কাছে রেজাল্ট দেখতে আসার কোনো সময় নেই। শ্রদ্ধা এই রেজাল্ট দেখতে পেয়ে তার কারখানায় গিয়ে তার সাথে দেখা করে। শ্রদ্ধা মনোজের এমন মানবতার জীবনযাপন দেখে কান্নায় ভেঙে পড়ে। সে বলে, তুমি এত কষ্ট করে পড়ালেখা করবে কিভাবে? এভাবে 15 ঘন্টা কাজ করে তুমি তোমার মেন্স ক্লিয়ার কখনোই করতে পারবে না। প্লিজ মনোজ, তুমি আবারও ফিরে এসো এখান থেকে। কিন্তু মনোজ বলে, আমার পক্ষে তা সম্ভব না, কারণ আমাকে ইনকাম করে আমার পরিবারকে চালাতে হয়। আরো অনেক কিছু বললেও মনোজ তার আইডিওলজিতে অটুট থাকে। আর এভাবে সে 3য়বারের মতো মেন্স পরীক্ষা দেয়। তবে এবারও মনোজ রিটেন পরীক্ষায় পাশ করতে পারে না। আসলে মেন্স পরীক্ষার প্রিপারেশন হিসেবে এত কম পড়ালেখা করে তা ক্লিয়ার করা কখনোই সম্ভব নয়। হতাশ হয়ে পড়লেও এই দুরবস্থায় শ্রদ্ধা তার পাশে থেকে তাকে আবারও কনফিডেন্ট দিতে থাকে। এদিকে প্রীতম পান্ডে যথারীতি সেবারও ফিল করলে তার গার্লফ্রেন্ড মেন্স ক্লিয়ার করার কারণে তাকে ডাঙ্কি মেরে চলে যায়। ফলে শ্রদ্ধা আর মনোজকে একসাথে দেখতে পেয়ে প্রীতম বলে ওঠে, ভাই, এই মেয়ের সাথে আছিস বলে আজ তুই পাশ করতে পারলি না। এর পিছনে দেওয়ার সময় যদি তুই লেখাপড়ায় দিতি তাহলে ঠিকই তুই এতদিনে আইপিএস হয়ে যেতি। মেয়েরা সবসময় সফল মানুষদের সাথে থাকে। লাস্ট অ্যাটেম্পটে তুই ফেল কর, দেখবি এই শ্রদ্ধাই তোকে লাথি মেরে চলে গেছে। এই সব কথা সে শ্রদ্ধাকে সামনে রেখে বলে, তাই শ্রদ্ধা অপমানে একদম কান্না করতে থাকে। আসলে সে তো আর অন্য মেয়েদের মতো নয়, সে সত্যি মনোজকে অনেক ভালোবেসে ফেলেছে। তাই সে মনোজকে বলে, সেদিন তুমি বলেছিলে যদি আমি তোমাকে ভালোবাসি তাহলে পুরো দুনিয়া তুমি উলট পালট করে দেবে। যাও, আমি বললাম আমি তোমাকে ভালোবাসি, এবার তুমি আমার জন্য হলেও সবাইকে দেখিয়ে দাও। শ্রদ্ধার মুখে এই কথা শুনে মনোজ পাগলের মতো ছুটতে থাকে। আর এবার সে উপস্থিত হয় সেই ইংলিশ মিডিয়াম টপার দীপ মোহনের বাংলোয়, যে কিনা এখন একজন বড় আইপিএস অফিসার হয়েছে। তার মনে আছে দীপমোহন তাকে বলেছিল কখনো কোনো সমস্যা হলে আমার কাছে আসতে। তাই সে এখানে এসে দীপকে বলে, ভাইয়া, আমি প্রতিবারই রিটেন আটকে যাই, আপনি তো ইউপিএসসি ক্র্যাক করেছেন, প্লিজ আমাকে বলেন আমি কিভাবে রিটেন পরীক্ষা উত্তরে যেতে পারি। সেদিন দীপমোহন অনেক কাজে ব্যস্ত ছিল, তাই সে প্রথমে আগ্রহ না জানালেও পরে সে বলতে থাকে, রিটেন পরীক্ষায় 3 ঘন্টায় তোমাকে 20টা প্রশ্নের উত্তর দিতে হবে। তার মানে প্রতি উত্তরের জন্য তুমি সময় পাবে মাত্র 9 মিনিট। এর মধ্যে 40 সেকেন্ড চলে যাবে পুরো প্রশ্নটা বোঝা, অ্যানালাইসিস করা ও সাজানোর জন্য। তার মানে মাত্র 8 মিনিট 20 সেকেন্ডে তোমাকে লিখতে হবে 200 ওয়ার্ডের উত্তর। এটা কোনো যা তা কথা নয়। 1000 ক্যান্ডিডেটের মধ্যে তুমি যদি অসাধারণ না হও তাহলে কোনোদিনই মেন্স ক্লিয়ার করতে পারবে না। আর আমার মনে হয় না তোমার দ্বারা এটা সম্ভব হবে। কিন্তু মনোজ বলে, যত কষ্টই হোক আমি ম্যানেজ করে নিতে পারবো। তখন দীপমোহন মুচকে এসে বলে, তাই না? আচ্ছা, এই নাও কাগজ কলম, তোমাকে 8 মিনিট 20 সেকেন্ড দিলাম তোমার নিজের সম্পর্কে লেখার জন্য, দেখি পারো কিনা। মনোজ বলে, ভাই, এটা তো অনেক সোজা, এটা তো আমার সময় লাগবে না। কিন্তু দেখা যায় যে যে টপিকে তার বিন্দু মাত্র চিন্তা করা লাগে না, সেই টপিকেই মনোজ মাত্র 90 ওয়ার্ডের বেশি 8 মিনিটে লিখতে পারে না। যেখানে নিজেকে নিয়ে সে সময়ের মধ্যে অ্যান্সার দিতে পারলো না, সেখানে পুরো দুনিয়ার টপিক সে লিখবে কি করে? তাই ফাইনালি দীপ বলে, দেখলে তো, কেন বলেছিলাম তোমাকে দিয়ে হবে না, যাও ইউপিএসসি বাদ দিয়ে অন্য কোনো কাজে মন দাও। এই কাণ্ডে মনোজ এবার বুঝতে পারে আসলে তার ঘাটতিটা কোথায়। এতদিন সে যেভাবে পড়াশোনা করেছে তা দিয়ে জীবনেও এই কঠিন পরীক্ষা সে পাশ করতে পারবে না। গৌরী ভাইয়া বুঝে যায় যে এই ছেলেকে পাশ করতে হলে তাকে 15 ঘন্টা আটা ভাঙানোর কাজের জায়গায় 15 ঘন্টা পড়াশোনা করতে হবে। তাই সে মনোজকে বলে, আজ থেকে তো সব কাজ কাম বন্ধ, আমি আমার রুম খালি করে দিচ্ছি, এখন থেকে তুই সারাদিন কেবল পড়বি আর পড়বি, বাড়ি নিয়ে তোর কোনো চিন্তা করা লাগবে না, আমি তোর মাকে টাকা পাঠানোর ব্যবস্থা করব, জাস্ট তোর কাজ থাকবে এই যুদ্ধে জয়লাভ করা। এসব কথা শুনেও মনোজ রাজি হতে না চাইলে গৌরী ভাইয়া বলে, এক চটকানা দিয়ে তোর কান গরম করে দেব, যা বলছি চুপচাপ শোন। এমন ঝাড়ি খেয়ে অবশেষে মনোজ রাজি হলে শুরু হয় এক নিউ মিশন। এই প্রথম মনোজ পড়ার জন্য পায় একটি টেবিল আর ঘুমানোর জন্য একটি বিছানা। ইতিমধ্যে শ্রদ্ধা তার কাছে এসে একটি স্টপ ওয়াচ দেয় যাতে সে ঠিক মতো ঠিক সময়ে পড়াশোনা করতে পারে। এরপর শ্রদ্ধা মাসুরি চলে যায় তার প্রিলিমস পরীক্ষা দেওয়ার জন্য। আর যাবার সময় মনোজকে জড়িয়ে ধরে প্রমিস করায় যে সে যেন মন দিয়ে পড়াশোনা করে। মনোজ তার উষ্ণ ভালোবাসা পেয়ে দ্বিগুণ গতিতে পড়াশোনা করতে থাকে। দিন নেই রাত নেই, মনোজ কেবল পড়ছে আর পড়ছেই।
ঠিক সময় খাওয়া, ঠিক সময় ঘুমানো আর ঠিক সময় পড়া, সব মিলিয়ে মনোজ যেন পুরো পৃথিবীটাকে পড়ে শেষ করে দিচ্ছে। এভাবে কয়েক মাস পার হয়ে গেলে একদিন তার কাছে খবর আসে যে শ্রদ্ধা বিসিএস পরীক্ষার মেন্স ও ইন্টারভিউ পাশ করে একজন ডিসি মানে ডেপুটি কালেক্টর হয়ে গিয়েছে। এই খবরে মনোজ যেন আরো নতুন করে মোটিভেশন পায়। এভাবেই একদিন মনোজ তার প্রিলিমস ক্লিয়ার করার সাথে সাথে রিটেন পরীক্ষাও অবশেষে পাশ করতে সক্ষম হয়। সেদিন যেন তার খুশির কোনো বাদই মানে না। সে ছুটে চলে যায় শ্রদ্ধাকে কল করার জন্য। এদিকে তার বন্ধু প্রীতম শেষবারের মতো ফেল করে ইউপিএস যুদ্ধে হার মেনে নেয়। কিন্তু তার চোখের সামনে এত অল্প সুযোগ পেয়েও মনোজের এই সফলতা তার মনে হিংসা জন্ম দেয়। তাই সে মনোজের সাথে খারাপ ব্যবহার করতে থাকে। এদিকে মনোজ শ্রদ্ধাকে তার রেজাল্ট জানানোর জন্য ফোন দিলে দেখা যায় সেই ফোন তার মা রিসিভ করে আর বলে সে বাড়িতে নেই। আসলে শ্রদ্ধা সেদিন ঠিকই বাড়িতে ছিল, কিন্তু কে যেন তাদের বাড়িতে ফোন করে জানিয়েছে যে মনোজ ও শ্রদ্ধা একসাথে রাত কাটায়। তাই তার বাবা এই বিষয় নিয়ে শ্রদ্ধাকে মনোজের সাথে আর যোগাযোগ করতে দেয় না। এই সব কথাগুলো শ্রদ্ধা মনোজকে রাতে ফোন দিয়ে বলে। সে বলে, আমি তোমার ইন্টারভিউর সময় আসতে পারছি না, কারণ আমার বাবা নিজের মেয়ের উপরে ভরসা না রেখে অপরিচিত একটা মানুষের কথা শুনেছে। এই সব কথা শুনে মনোজের কেমন যেন খটকা লাগে। তাই সে ফোন দেয় প্রীতমকে, কিন্তু সেখানে দেখা যায় প্রীতমকে পুলিশ ধরে থানায় নিয়ে গেছে। তাই কাহিনীকে জানার জন্য মনোজ পুলিশ স্টেশনে গেলে দেখে প্রীতমকে প্রকাশ্যে মাতলামো করার জন্য পুলিশ ধরে এনেছে। এবার মনোজ পুলিশ অফিসারের সাথে একজন আইপিএস এর মতো কথা বলা শুরু করে। সে প্রশ্ন করে তাকে কেন ধরে আনা হয়েছে। পুলিশ জানায় পাবলিক প্লেসে গালাগালি আর মাতলামের জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু মনোজ বলে এসব অপরাধ কোন সেকশনের মধ্যে পড়ে না, এটা একটা নন কগনিজেবল অফেন্স। এই ধরনের অপরাধে একজন ম্যাজিস্ট্রেটের পারমিশন ও অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া আপনি তাকে অ্যারেস্ট করতে পারেন না। এই সব কথা শুনে পুলিশ অফিসারের তো একদমই ফেটে যায়। তখন মনোজ বলে, তুই তো এই চেয়ারে বসে টাকা খাওয়ার জন্য অ্যারেস্ট করেছিস, তাই না? শোন, আজ আমি ইউপিএসসির রিটেন পাস করেছি। আগামী 1 মাসের মধ্যে আমার ইন্টারভিউ। যদি আমি আইপিএস হই না, তাহলে প্রথম যে সাসপেনশন লেটারটা টাইপ করব সেটা হবে তোর নামে। এই সব কথা শুনে তার বড় অফিসার সেখানে চলে আসে আর তাকে জাস্ট একটা ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিতে বলে। প্রীতম ছাড়া পেয়ে পুরো অবাক হয়ে যায় আর বলে, ভাই তুই তো দেখে আইপিএস হওয়ার আগে মারাত্মক ঝলক দেখিয়ে দিলি। তখন মনোজ প্রীতমের ফোন কেটে নেয় আর সে দেখে সেদিন শ্রদ্ধার বাড়িতেই এই প্রীতম কল করে সব উল্টাপাল্টা বলেছিল। রাগে দুঃখে মনোজ তাকে বলে, এটা তুই কি করলি? আজকের পর থেকে তোর এই মুখ আমাকে আর দেখাবি না। এভাবেই একদিন সেই কাঙ্ক্ষিত ইন্টারভিউর দিন চলে আসে আর সেখানে আকস্মিক ভাবে ডেপুটি কালেক্টর শ্রদ্ধা এসে মনোজের বাড়িতে উপস্থিত হয়। আসলে শ্রদ্ধা অবশেষে তার বাবা মায়ের ভুল ভাঙাতে সক্ষম হয়েছিল আর তাই আসতে দিয়েছিল। যাই হোক, এরপর শ্রদ্ধা মনোজকে নিয়ে চলে যায় সেলুনে আর সেখানে তাকে আইপিএস এর হেয়ার কাট দিয়ে একদম অফিসারের মতো লুক করে দেয়। মনোজ এবার দেখা করে প্রীতমের সাথে আর তার সব ভুল মাফ করে তাকে ধন্যবাদ দেয়, কারণ সেদিন যদি প্রীতম তাকে দিল্লিতে না আনতো তাহলে মনোজ কখনোই আজকের এই পর্যায়ে আসতে পারতো না। প্রীতম মনোজের এমন মহান মানসিকতা দেখে তাকে বুকে জড়িয়ে ধরে আর শ্রদ্ধার কাছে তার কৃতকর্মের জন্য ক্ষমা চায়। এবার মনোজ ও শ্রদ্ধা একটি ট্যাক্সিতে করে রওনা দেয় ইন্টারভিউর জন্য। পথের মধ্যে মনোজ শ্রদ্ধার হাত চেপে ধরে বসে থাকে। সেখানে শ্রদ্ধা মনোজকে একটি চিঠি দেয় আর বলে, এটা তুমি যখন একা থাকবে তখন পড়বে। অবশেষে ইউপিএসসি ভবনে পৌঁছে মনোজকে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে অল দা বেস্ট বলে শ্রদ্ধা বিদায় জানায়। মনোজ তার জীবনের লক্ষ্যের একদম শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। এই ইন্টারভিউ পাশ করলেই সে তার লক্ষ্য পূরণে সক্ষম হবে। মনোজ ইন্টারভিউর জন্য প্রচন্ড রকমের নার্ভাস হয়ে ওয়েটিং রুমে অপেক্ষা করতে থাকে। সে এতটাই নার্ভাস ছিল যে তার নাম বারবার ডাক দিলেও সে শুনতে পায় না। অবশেষে জ্ঞান ফিরে এলে সে ধীর পায়ে আগাতে থাকে তার কাঙ্ক্ষিত ইন্টারভিউ রুমের দিকে। তার ইন্টারভিউ রুমের যে প্রধান নির্বাচক ছিল তিনি হিন্দি মিডিয়ামের স্টুডেন্টদেরকে পছন্দ করতেন না। তাই অফিস পিয়ন তাকে বলে দেয় যে সে যেন উচ্চ মাধ্যমিকে ফেল করার বিষয়টা মিথ্যা বলে তাদেরকে কনভিন্স করতে। কিন্তু মনোজ ইন্টারভিউ রুমে ঢুকলেই প্রথমে তাকে প্রশ্ন করা হয় যে তুমি তো মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছিলে, তারপর উচ্চ মাধ্যমিক একবার ফেল করলে আর পরে থার্ড ডিভিশনে পাশ করলে, কিন্তু কেন? তখন মনোজ মিথ্যা না বলে সত্যটা বলা শুরু করে। সে জানায় সেই বছর একজন ডিএসপি এসে আমাদের নকল বন্ধ করে দিয়েছিল আর তাই আমি ফেল করেছিলাম। এমন কথা শুনে নির্বাচকরা তো একদম থ বনে যায়। আরে বলে কি এই ছেলে, এক নকলবাজ ছেলে কিনে এসেছে আইপিএস অফিসার হতে? তাই আর কোনো প্রশ্ন না করে তাকে ইন্টারভিউ বোর্ড থেকে বের হয়ে যেতে বলা হয়। মনোজ যেন কিছু সময়ের জন্য খেই হারিয়ে ফেলেছিল। আসলে এত দ্রুত সে রিজেক্ট হয়ে যাবে সেটা মনোজ নিজেও আশা করেনি।
যাই হোক, বের হয়ে যাওয়ার সময় একজন নির্বাচক তাকে বলে, তুমি বাইরে গিয়ে 2 মিনিট অপেক্ষা করো। তাই এক রাশ হতাশা আর ভাঙা মন নিয়ে সে বাইরে অপেক্ষা করতে থাকে। তখন তার কোটের পকেটে শ্রদ্ধা সেই চিঠিটি দেখতে পেলে মনোজ সেটা পড়া শুরু করে। সেখানে শ্রদ্ধা তাকে লিখেছিল, মনোজ, তুমি আইপিএস হও বা আটাকলের কর্মচারী, আমি তোমার সাথে আমার পুরো জীবনটা কাটাতে চাই। উইল ইউ ম্যারি মি মনোজ? এই কথাটা শুনে মনোজের যেন সব দুঃখ, গ্লানি, হতাশা একদম চলে যায়। সে শ্রদ্ধার এমন ভালোবাসায় নিজেকে ধন্য মনে করতে থাকে। এর খানিক বাদে তাকে আবার ইন্টারভিউ বোর্ডে ডাকা হলে মনোজ এবার বেশ কনফিডেন্ট নিয়ে চেয়ারে বসে। সেখানে এবার একজন প্রশ্ন করে, আচ্ছা মনোজ, তুমি 12-এ ফেল করেছিলে, এটা তো মিথ্যাও বলতে পারতে। তখন মনোজ বলে, ম্যাম, আমি চাইনি একটি মিথ্যা ঢাকতে আরো একটি মিথ্যা কথা বলি, কারণ আমি মনে করি মিথ্যা বলে আইপিএস হওয়ার চেয়ে না হয় বেটার। তখন মনোজ তাদের গ্রামে সেই চিটিং এর ব্যাপারে সব কথা বলতে শুরু করে। সবাই এমন অবস্থার কথা শুনে বেশ হতবাক হয়ে পড়ে। মনোজ জানায়, আমি যখন দুশান স্যারের ইমানদারি দেখেছিলাম তখন থেকে চিটিং ছেড়ে মন দিয়ে পড়েছি। তাই তো সেই পরীক্ষায় সবাই ফার্স্ট ডিভিশনে পাশ করলেও আমি 3rd ডিভিশনে পাশ করেছিলাম। সেখানে একজন নির্বাচক একটি ইংরেজি শব্দ বললে মনোজ সেটা বুঝতে পারে না। তাই তিনি বলে ওঠেন, তুমি এত সহজ ইংরেজির মানে জানো না, তাহলে আইপিএস হবে কি করে? মনোজ তখন বলে ওঠে, ইংরেজি স্রেফ একটা মাধ্যম, আমি ঠিক কাজ করতে পারছি কিনা সেটাই বড় কথা। মনোজের এমন বড় বড় কথা শুনে তারা বলতে থাকে, আমাদের মনে হয় না তুমি একজন আইপিএস অফিসার হিসেবে ফিট পারসন। কিন্তু মনোজ বলে, না স্যার, আমি ফিট। তখন প্রধান নির্বাচক তাকে তার প্রমাণ দিতে বলে। মনোজ এবার 1 গ্লাস পানি চাই খাওয়ার জন্য, কিন্তু তাকে কাঁচের গ্লাসে পানি দিলে সে বলে, আমি স্টিলের গ্লাসে পানি খেতে চাই। তখন নির্বাচক বলে ওঠে, আরে পানি তো পানি, সেটা কাঁচের গ্লাসে হোক বা স্টিলের গ্লাসে, পানিটা পরিষ্কার আছে কিনা সেটাই বড় কথা। মনোজ তখন বলে, এক্স্যাক্টলি স্যার, ইংরেজি জানি বা না জানি আমি কাজটা ঠিক মতো করতে পারছি কিনা এটাই তো বড় কথা। কিন্তু এমন সব কথা শুনেও প্রধান নির্বাচকের মন তখনও গলেনি। তাই তিনি বলেন, এত টপার থাকতে আমি কেন একজন 12 ফেল স্টুডেন্টকে আইপিএস হিসেবে নেব? তখন মনোজ বলে, স্যার, তারা হয়তো টপার হতে পারে, কিন্তু আমি আমার জীবনে যা দেখেছি আর যে কষ্টের মধ্যে দিয়ে গেছি তা তারা কখনো অনুভব করতে পারবে না। তাই আমি মনে করি তাদের চেয়ে আমার আইপিএস হওয়াটা বেশি ডিজার্ভিং। এভাবেই এক পর্যায়ে একজন তাকে বলে ওঠে, যদি তুমি আজকে আইপিএস হতে না পারো তাহলে কি করবে? মনোজ এই কথা শুনে বলে, তাহলে হয়তো আমি গ্রামে চলে যাব আর সেখানে গিয়ে ছাত্রদেরকে পড়াশোনা করাবো, তাদেরকে শেখাবো চিটিং করে জীবনে কখনো বড় হওয়া যায় না। আমার আইপিএস হওয়ার প্রধান উদ্দেশ্য ছিল দেশকে বদলানো, তাই যদি আমি আইপিএস হতে না পারি তাও যে করে হোক আমি আমার দেশকে বদলিয়ে ছাড়বো। এই সব কথাবার্তা শুনে সবাই বেশ কিছুটা অবাক হয়ে যায় আর তারা মনোজের ইন্টারভিউ শেষ করে। ইন্টারভিউ তো শেষ হলো, এখন মনোজ আদৌ কি পেরেছিল সেই ইন্টারভিউতে পাশ করতে তা আমরা একটু পরেই জানতে পারবো। অবশেষে 1.5 মাস পরে আসে সেই কাঙ্ক্ষিত দিন, যেদিন এই পরীক্ষার ফাইনাল রেজাল্ট পাবলিশ হয়। মনোজ তো আগে থেকেই সেখানে যেতে চাইছিল না, কারণ তার ধারণা সে কোনোভাবে পাশ করেনি, কিন্তু শ্রদ্ধা তাকে জোর করে সেখানে নিয়ে আসে। মনোজের এতটুকু সাহস নেই যে নিজে চোখে তার রেজাল্ট দেখবে। তাই শ্রদ্ধা গিয়ে যখন রেজাল্ট বোর্ড দেখে আসে তখন দেখা যায় শ্রদ্ধার ভেজা চোখ বলছে, ফাইনালি মনোজ কুমার শর্মা তার লাস্ট অ্যাটেম্পটে ইউপিএসসি পরীক্ষা পাশ করেছে। শত শত নির্ঘুম রাত আর অক্লান্ত পরিশ্রমে আজ সে সাধারণ থেকে হয়ে উঠেছে অসাধারণ। 2 লাখ স্টুডেন্টের মধ্যে মনোজ সেই 20 জনের একজন যাদেরকে বলা হয় আইপিএস অফিসার। তাই তো কিছুক্ষণ আগে খারাপ ব্যবহার করা গার্ডও এবার তাকে স্যালুট জানায়। তার এই খুশির সময় সেখানে উপস্থিত হয় গৌরী ভাইয়ার মতন বড় ভাই ও প্রীতমের মতো বন্ধু, যাদের এই সফলতার পিছনে হাত ছিল অপরিসীম। এই জয় কেবল মনোজের একার নয়, এই জয় পুরো পৃথিবীর সেই সকল অ্যাসপিরেন্টদের যারা বঞ্চিত হয়েও প্রতিনিয়ত ফাইট করে চলেছে তাদের ভাগ্য বদলাতে। মনোজের আইপিএস হওয়ার খবর তার বাড়িতে পৌঁছে গেলে তার পুরো পরিবারে এক আনন্দের বন্যা বয়ে যায়। অবশেষে তার মায়ের স্বপ্ন সত্যি হতে চলেছে। এবার তার ছেলে আইপিএস হয়ে ফিরবে তাদের বিলগাঁও গ্রামে। এরপর 1 মাস কেটে যায়। মনোজ একজন আইপিএস অফিসার হয়ে প্রথমেই চলে যায় দুশান্ত স্যারের কাছে। হুট করে তার স্টেশনে একজন আইপিএস অফিসার আসার কারণে উনি বেশ অবাক হয়ে যান। সেই সাথে সাথে একজন আইপিএস অফিসার এসে তার পা ধরে সালাম করলে তিনি আরো বেশি হতবাক হয়ে পড়েন। তখন মনোজ বলে, স্যার, আপনি হয়তো আমাকে চিনতে পারেননি, আমি সেই ছেলে যাকে আপনি চিটিং ছেড়ে দিতে বলেছিলেন। স্যার, আমি চিটিং ছেড়ে দিয়েছি। এই কথা বলার সাথে সাথে দুশান্ত স্যার তাকে চিনে ফেলে আর অত্যন্ত গর্বের সাথে তাকে স্যালুট করে।
পুরো মুভির এই সিন যে আমি কতবার টেনে টেনে দেখেছি তার কোনো ইয়াদটাই নেই। মুভির একদম শেষে দেখা যায় মনোজের আজ বিয়ে হচ্ছে শ্রদ্ধার সাথে, একজন আইপিএস অফিসারের সাথে ডেপুটি কালেক্টরের বিয়ে। এমন রেয়ার কাপল কম্বিনেশন আসলে কোটিতে একটাই হয়। আজকে যে মুভিটা তোমরা দেখলে সেটা ছিল এই মনোজ কুমার শর্মার জীবনের উপরে ভিত্তি করে বানানো। আসলে একজন সফল মানুষ হওয়ার পথে যদি তোমার গৌরী ভাইয়া, প্রীতম, দুশান্ত স্যার কিংবা শ্রদ্ধার মতো মানুষ থাকে তাহলে একদিন না একদিন তুমি সফল হবেই। তবে তার চেয়েও বড় ব্যাপার হলো নিজের উপরে বিশ্বাস রাখা, হাল না ছেড়ে দেওয়া, সেই সাথে সাথে হোঁচট খেয়ে পড়ে গেলে আবারও উঠে দাঁড়ানো আর নিজেকে রিস্টার্ট করা। তাহলে দেখবে একদিন না একদিন তুমি সফল হবেই।